এসএসসি ব্যাচ 2024 তোমাদের জন্য মানবিক বিভাগের তোমরা যারা রয়েছে তোমাদের জন্য হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের শর্ট সাজেশন নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো এখানে তোমাদের টেক্সট বুকে কিন্তু 11টি অধ্যায় রয়েছে মোট। এই 11টি অধ্যায় থেকে কিন্তু তোমাদেরকে 11টি প্রশ্ন তৈরি করে দেওয়া হবে কোয়েশ্চেন পেপারে, তাই না? তো এখন তোমরা কিন্তু শর্টকাটলি টাইমের মধ্যে তোমরা হচ্ছে টেক্সট বুকের আইডিয়াগতভাবে বা ধারণাগতভাবে বিভিন্ন অধ্যায় থেকে বিভিন্ন টপিকস পড়াশোনা করো, আর কোনো কোনো টপিকস আবার নিজে থেকে বাদ দিয়ে দাও, অর্থাৎ পড়ার সময় পাও না বা পড়ে কাভার করতে পারো না। এই জন্য কিন্তু গুরুত্বপূর্ণ টপিকসগুলো ছাড়া পড়ে যেতে পারে এবং পরীক্ষাটা কিন্তু তোমাদের ভালো নাও হতে পারে। সেই ধারাবাহিকতায় মূলত আজকে এই সাজেশনটি নিয়ে কথা বলবো, অর্থাৎ আমাদের কোন কোন অধ্যায়গুলো থেকে কোন পার্টগুলো প্রশ্ন হয়ে থাকে এবং বিগত সালের কোয়েশ্চেনপত্র অ্যানালাইসিস করার পরে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমি আশা করি আমাদের বাংলাদেশে হচ্ছে যে কোনো বোর্ডের অথবা যে কোনো স্কুলের ক্ষেত্রে সাজেশনটি অনেক বেশি ইফেক্টিভ বা কার্যকরী হবে বলে আমি আশাবাদী। তো এখন ব্যাপার হচ্ছে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো মূল আলোচনায় যাব। তো এখানে যেটা প্রথম অধ্যায়ে আলোচনা করছি সেটা হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। এখানে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমরা 3টা পার্ট রেখেছি। দেখো, প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু খুব অল্প অল্প করে পার্ট রেখেছি। কোনো অধ্যায়ে হচ্ছে 3টা করে, কোনো অধ্যায়ে 4টা করে, কোনো অধ্যায়ে 5টা করে পার্ট আমি এখানে উল্লেখ করার চেষ্টা করছি। এবং এই পার্টগুলো থেকেই কিন্তু এমসিকিউ বা তোমাদের বেশিরভাগ পরিমাণ এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, প্রথমত যেটা অপশন দেখতে পাচ্ছি 1 নম্বর যে পৌরনীতি ও নাগরিকতার পরিসর বা বিষয়বস্তু, এটা কিন্তু হচ্ছে খ নাম্বারে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এবং 2 নম্বর পাঠে রয়েছে পরিবারের শ্রেণীবিভাগ। এখান থেকে কিন্তু এমসিকিউর জন্য, অর্থাৎ পরিবারের শ্রেণীবিভাগ কিন্তু এখানে একটা ছকের মতো বা কোন ছক যেটা রয়েছে সেটা তোমরা ভালো মতো পড়ে নেবা, কারণ এখান থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। এবং তোমাদেরকে তৃতীয় পার্ট সম্পর্কে বলবো, সেটা হচ্ছে রাষ্ট্র এর 4টি উপাদান। রাষ্ট্রের 4টি উপাদান। আচ্ছা, এরপরে মূলত আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। এই ছিল মূলত প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ পার্টগুলো। এরপরে যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে তোমাদের প্রথম অধ্যায় থেকে কিন্তু একটি প্রশ্ন আমি কমন দিয়েছি, একটি প্রশ্ন কমন দিয়েছি। এবং 2 নম্বর অধ্যায় থেকে মূলত একটি প্রশ্ন কমন দিয়েছি। এবং 2 নম্বর একটি প্রশ্ন কমন পাওয়ার জন্য 4টা পার্ট পড়তে হবে মোট। তো এই 4টা পাঠের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে নাগরিক কাকে বলে, এটা ক নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট। এবং হচ্ছে 2 নম্বরে যেটা রয়েছে নাগরিকতা অর্জনের পদ্ধতি। এবং 3 নম্বরে যেটা রয়েছে নাগরিক অধিকার ও অধিকারের শ্রেণীবিভাগ। তারপর হচ্ছে নাগরিকের কর্তব্য। এই ছিল মূলত দ্বিতীয় অধ্যায়ের 4টা পার্ট সম্পর্কে কথা বললাম। এরপরে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমরা চলে যাব তৃতীয় অধ্যায়। 3 নম্বর অধ্যায়টা কিন্তু আমি এমনি থেকে এখানে লিস্টেড করেছি, কিন্তু এটা স্কিপ করে দিব, ঠিক আছে? তোমরা এই তৃতীয় অধ্যায় তোমাদের না পড়লেও চলবে, তোমাদের এই অধ্যায়টা স্কিপ করে দেওয়া। আচ্ছা, এরপরে আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাব। চতুর্থ অধ্যায়ে মূলত 4টা পার্ট রেখেছি এখানে। 4টা পার্টের মধ্যে গুরুত্বপূর্ণ পার্টগুলো রয়েছে, যেটা হচ্ছে রাষ্ট্রের ধরন। এখানে একটা ছক ছিল, ওই ছকের মধ্যে এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ ওই ছকটা। এমসিকিউর জন্য তোমরা যদি এমসিকিউ কমন পেতে চাও তাহলে 100% ভাবে সেই ছকটি অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র। এবং এখানে রাষ্ট্র মূলত ক্ষমতার উৎসের ভিত্তিতে 2 প্রকার, একটা গণতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক। তো এই একনায়কতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কিন্তু তোমাদেরকে সাম্যক ধারণা রাখতে হবে, ডিটেলস ধারণা রাখার প্রয়োজন। এবং ওই ধারণাটার উপরেই কিন্তু সৃজনশীল প্রশ্ন তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি 3 নম্বর অধ্যায় সংসদীয় পদ্ধতির সরকার। তো এখানে গুণ, অর্থাৎ সংসদীয় পদ্ধতির সরকারের গুণ এবং সংসদীয় পদ্ধতির সরকারের ত্রুটিও কিন্তু ছিল। তাহলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অপশন যে হচ্ছে গুণ এবং ত্রুটি দুইটাই কিন্তু পড়তে হবে। এরপরে 4র্থ নাম্বার যে পার্ট দেখতে পাবো সেটা হচ্ছে সরকারের শ্রেণীবিভাগ, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়। এটা হচ্ছে গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তো এই ছিল তোমাদের 4র্থ অধ্যায় থেকে 4টি পার্ট। এখান থেকে তোমরা 2টি সৃজনশীল প্রশ্ন কম পাবা, কিন্তু 2টা। একটা হচ্ছে এই যে ক্ষমতার উৎসের ভিত্তিতে, আর একটা হচ্ছে সংসদীয় পদ্ধতি সরকার। আর এই যে পার্টটা দেখতে পাচ্ছ তোমরা, সরকারের শ্রেণীবিভাগ, ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে, এখান থেকে কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। আচ্ছা, এরপরে আমরা 5ম নম্বর অধ্যায়ে চলে যাব। 5ম অধ্যায়ে যেটা হচ্ছে দেখতে পাবো সেটা হচ্ছে সংবিধান, বাংলাদেশের সংবিধান। এখান থেকে মূলত আমরা একটা প্রশ্ন কমন নিচ্ছি। আচ্ছা, টোটাল হচ্ছে আমাদের এখানে 4টা পার্ট রয়েছে। সেটা হচ্ছে 5ম অধ্যায় সংবিধানের অধ্যায় থেকে 4টা পার্টকে আমরা পড়াশোনা করব। সংবিধানের শ্রেণীবিভাগ, তারপর লিখিত ও অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য। এটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, পার্ট।
তারপরে হচ্ছে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ, অর্থাৎ এই যতগুলো সংশোধনী ছিল প্রথম সংশোধনী থেকে একবারে সর্বশেষ সংশোধনী পর্যন্ত, এখানে কিন্তু ক নাম্বার এবং ক নম্বর প্রশ্ন এবং হচ্ছে এমসিকিউ প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এই পার্টটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না তোমরা, আমি বারবার করে বলে দিচ্ছি। পঞ্চম অধ্যায়ের সংবিধান অধ্যায়ের এই 4র্থ নম্বর পার্টটা স্কিপ করার চেষ্টা করবে না কখনো, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ এবং ক নাম্বার প্রশ্ন কিন্তু কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এরপরে আমরা চলে যাব ষষ্ঠ নম্বরে, যেটা হচ্ছে অধ্যায় নাম্বার 8ম। এখান থেকে আমরা 2টি সৃজনশীল প্রশ্ন কমন নিব। তো 2টি সৃজনশীল প্রশ্ন কমন নেওয়ার জন্য আমরা হচ্ছে 5টা পার্ট পড়াশোনা করতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে পার্টগুলো দেখে নিচ্ছি। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার অধ্যায়ের নাম। আচ্ছা, প্রথমত যেটা পার্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের স্থানীয় সরকারের স্বরূপ। এবার এটা হচ্ছে ক নাম্বার এবং এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। এবং 2 নম্বরে যেটা দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলী, এই আয়ের উৎস, গঠন কার্যাবলী এবং আয়ের উৎস ইউনিয়ন পরিষদের। আচ্ছা, এরপরে হচ্ছে পৌরসভা গঠন কার্যাবলী, সিটি কর্পোরেশন গঠন এবং কার্যাবলী। তারপরে হচ্ছে নাগরিকতা অর্জনের স্থানীয় সরকারের ভূমিকা, নাগরিকতা অর্জনের জন্য স্থানীয় সরকারের যে ভূমিকা রয়েছে। এই 5টি পার্ট পড়লে কিন্তু তোমাদের 2টা সৃজনশীল প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখো 2টি, এই 2টা অংশ থেকে, অর্থাৎ 3 নাম্বার যেটা পার্ট, 3 নাম্বার আর 4 নাম্বার, সেটা হচ্ছে পৌরসভা গঠন কার্যাবলী, সিটি কর্পোরেশন গঠন কার্যাবলী। এই 2টা থেকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। এবং এই যে এখানে নাগরিকতা অর্জনের স্থানীয় ভূমিকা, স্থানীয় সরকারের ভূমিকা, এইটা আর এই যে এখানে মূলত এই 2টা পার্ট, ঠিক আছে? এই 2টা পার্ট থেকে টোটাল 3টা পার্ট থেকে মূলত একটা সৃজনশীল প্রশ্ন হবে। তাহলে তোমাদেরকে আমি 8ম অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন কমন করে দিচ্ছি। এরপরে আমরা চলে যাব সপ্তম অধ্যায়, সপ্তম নম্বরে 9ম অধ্যায়। 9ম অধ্যায়ে যেটা হচ্ছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এখান থেকে কিন্তু টেক্সট বুক থেকে পেজ নাম্বার তোমরা হচ্ছে 89 থেকে, মানে 98 থেকে শুরু করে 107 নাম্বার পর্যন্ত পেজ যতগুলো পড়াশোনা আছে সবগুলোই পড়ে নেবা। এখানে এই পেজের মধ্যে কোনো স্কিপ করা যাবে না। এই 98 থেকে শুরু করে 107 পর্যন্ত কোনো রকম স্কিপ করা যাবে না। আচ্ছা, আমরা হচ্ছে টোটাল এখানে কমন পাচ্ছি প্রশ্ন 8টা, ঠিক, 10টা সৃজনশীল প্রশ্ন কমন পাবো। এবং আমরা হচ্ছে অধ্যায় পড়তেছি এখানে 8টা, টোটাল 8টি অধ্যায় থেকে 10টি সৃজনশীল প্রশ্ন কমন পাচ্ছি। কারণ তোমরা যদি কোনো বেশি চাপ না নিতে চাও, তাহলে 2-1টা অধ্যায় কিন্তু তোমাদের ইচ্ছা মতো করে গ্যাপ করতে পারো বা স্কিপ করে নিতে পারো, সমস্যা নেই। কিন্তু ওই হিসাব করে তোমাকে তাহলে 7টা প্রশ্ন দেওয়ার জন্য কিন্তু হচ্ছে টোটাল 7টা অধ্যায় কিন্তু অবশ্যই পড়তে হবে, বা 6টা অধ্যায় পড়লেও হবে। যেই অধ্যায়ে 2টা রয়েছে, যেমন হচ্ছে এইখানে 2টার প্রশ্ন রয়েছে তোমার হলো বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, এটাতে 2টা সৃজনশীল প্রশ্ন কমন দিচ্ছে। তাহলে মূলত হচ্ছে তোমাদেরকে ওই হিসাব করে তুমি কয়টা অধ্যায় পড়বা এবং কোন অধ্যায় পড়বা, তোমরা 7টা সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ার জন্য সেটা তোমাদের ব্যাপার। তোমাদের যেটা ভালো লাগবে সেটা পড়বা। আর যেটা স্কিপ, মানে কঠিন বা খুব হার্ডলি মনে হবে, সেটা কিন্তু স্কিপ করে যেতে পারো ওই হিসেবে, হ্যাঁ। আচ্ছা, 8 নম্বরে যেটা দেখতে হচ্ছে 10ম অধ্যায়, সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, অর্থাৎ নাগরিক চেতনা। এখান থেকে আমরা 4টা পার্টকে রাখবো। সেটা হচ্ছে 1990 সালের লাহোর প্রস্তাবের যে বৈশিষ্ট্য ছিল, তারপর 1954 সালের সাধারণ নির্বাচন। এই 1954 সালের নির্বাচনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। এবং এইখানে মূলত হচ্ছে আমরা 6 দফা কর্মসূচি এবং অসহযোগ আন্দোলন, এই 2টা পার্ট খুব গুরুত্বপূর্ণ 100% ভাবে। আর এই 2টা পার্টকে আমি দিব 95% গ্যারেন্টি, হ্যাঁ। এই 2টা পার্ট থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তোমরা যদি বিগত সালের কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করার সময় পাও বা এরকম সুযোগ সুবিধা ঘটে থাকে, তাহলে কিন্তু অ্যানালিসিস করে দেখতে পারো, সমস্যা নেই, যে এই পার্টগুলো থেকে বা এই অধ্যায়গুলো থেকে কীরকম করে প্রশ্নগুলো তৈরি হচ্ছে। আর এই জন্য কিন্তু তোমাদেরকে ভালো একটা সৃজনশীল প্রশ্ন পারফরমেন্স করার জন্য অবশ্যই কী করতে হবে, টেস্ট পেপার এবং হচ্ছে তোমাদের গাইড বই ফলো করতে হবে, যাতে করে প্রশ্নগুলো খুব সুন্দর করে লেখা আছে। সেখানে কীভাবে করে লিখতেছে, কোন প্রশ্ন কীভাবে সাজানো হচ্ছে, এইটার সম্পর্কে একটা ডিটেলস একটা ধারণা নেওয়ার জন্য। আর আমরা যদি পারি তাহলে হচ্ছে সৃজনশীল সম্পর্কে, তোমাদের পরিণতি ও নাগরিকতা বিষয়ের সৃজনশীল সম্পর্কে ইউনিক একটা ক্লাস বা 2-1টা ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে 11 নম্বর অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। এখানে মূলত হচ্ছে 3টা পার্টকে রেখেছি। একটা হলো সার্কের পূর্ণরূপ কি, এটা কিন্তু গঠনের লক্ষ্য, ঠিক আছে, লক্ষ্য উদ্দেশ্য। তো সার্কের গঠন ও লক্ষ্য উদ্দেশ্য খুব গুরুত্বপূর্ণ অংশ। তারপরে যেটা জাতিসংঘ, এটা পেজ নাম্বার তুমি পূর্ব হচ্ছে 137 থেকে 143 পর্যন্ত জাতিসংঘের ব্যাপারে। জাতিসংঘ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একবারে 105% যাও মানে পার্সেন্টের থেকে বেশি। আচ্ছা, যাই হোক, মজা করলাম, এখানে কিন্তু 100% গ্যারেন্টি, এটা কিন্তু ছাড়বে না।
তারপরে হচ্ছে 3 নাম্বারটা ওআইসি এর পূর্ণরূপ, তো এটা ক নাম্বারে ওআইসি এর পূর্ণরূপ ক নাম্বারে বা এমসিকিউতে আসার সম্ভাবনা রয়েছে। তারপরে তোমরা লক্ষ্য উদ্দেশ্যগুলো পড়ে নেবা, যেহেতু এখানে মাত্র 3টা পার্টকে আমি রেখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মূলত আলোচনা এই পর্যন্তই ছিল। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আর শীঘ্রই তোমাদের জন্য ইউনিক ক্লাস ভিডিও ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা ততদিন পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।